হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? এমআই টিচিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে বেসিক এলিমেন্টস ফর ইংলিশ। বেসিক এলিমেন্টস ফর ইংলিশ, ইংরেজি শেখার জন্য আমাদের মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন আজকে আমরা তা দেখব। আমরা ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং ডিগ্রিতে সবাই গ্রামার পড়ি, কিন্তু কোনো ক্লাসেই দেখা যায় যে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে গ্রামার পারি না। তাই গ্রামারকে আরও শক্তিশালী করার জন্য, আমাদের বেসকে আরও মজবুত করার জন্য আজকে আমরা বেসিক এলিমেন্টস ফর ইংলিশ এই ক্লাসটি নেব। বেসিক এলিমেন্টস ফর ইংলিশ এর জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রথমে শিখব নাউন। নাউনকে তিনভাবে চেনা যায়: অর্থ, আকৃতি এবং অবস্থান। অর্থ বাংলায় যদি আমরা কে বা কি, বাংলায় কে অথবা কি এ দুটো দ্বারা যদি প্রশ্ন করি যা পাবো সবই নাউন। দ্বিতীয়ত আকৃতি, অর্থাৎ এইবার আমরা শব্দের শেষে কিছু কিছু সাফিক্স থাকবে, যেগুলো দেখি আমরা বুঝতে পারবো এটা হচ্ছে নাউন। যেমন শব্দের শেষে যদি ইআর, ওআর, আইএসটি, আইএসএম, টিআইওএন, এসআইওএন, এএনসিই, ইএনসিই, হুড, ডম, নেস, মেন্ট, শিপ, সিই, জিই, ডাবল ই, সিওয়াই, জিওয়াই, এমওয়াই, পিএইচওয়াই, এমও, এনওয়াই, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে বুঝতে পারবো ওটা হচ্ছে নাউন। আকৃতি অর্থাৎ শব্দের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে তাহলে বুঝতে হবে ওই শব্দটা হচ্ছে নাউন। নাউন চেনার তৃতীয় নাম্বার যে ওয়ে সেটা হচ্ছে অবস্থান। প্রথমত কাছে অর্থ, দ্বিতীয়ত আকৃতি, তৃতীয়ত হচ্ছে অবস্থান। তার অর্থে কে কি দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো সবই হচ্ছে নাউন। আকৃতি যদি শব্দের শেষে এই সাফিক্সগুলো থাকে তাহলে বুঝতে হবে ওই শব্দটা হচ্ছে নাউন। তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে অবস্থান। আমাদের মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ চেনার সবচেয়ে যে উপায় আকৃতি এবং অবস্থান। তাহলে অবস্থানে প্রথমে আমরা দেখবো যে নাউন কোন কোন জায়গায় বসে, অর্থাৎ শব্দের অবস্থান দেখে আমরা বলতে পারবো যে এই শব্দটা হচ্ছে নাউন। তো অবস্থানে প্রথমেই হচ্ছে যে নাউন সাধারণত বসে সাবজেক্ট অথবা অবজেক্টের ক্ষেত্রে। সাধারণত সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে নাউন বসে। দ্বিতীয়ত আর্টিকেল, আর্টিকেল এএনডি এর পরে সাধারণত নাউন বসে। তবে এখানে মনে রাখতে হবে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হচ্ছে নাউন। নাম্বার 3 সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। নাম্বার 4 সাধারণত প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন বসে। নাম্বার 5 পজিটিভ, পজিটিভের পরে নাউন বসে। তাহলে পজিটিভ কি, আমরা অনেকেই পজিটিভ চিনি না। পজিটিভ চেনার জন্য আমাদের একটা উপায় আছে। আমরা জানি ইংরেজিতে পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে প্রত্যেকটা পার্সনের 3টা রূপ রয়েছে: সাবজেক্ট রূপ, পজিটিভ রূপ, অবজেক্ট রূপ। যেমন যদি আমরা লিখি আই, আই এর পজিটিভ হয়েছে মাই, অবজেক্ট হচ্ছে মি। এভাবে প্রত্যেকটা পার্সনের 3টে রূপ: সাবজেক্ট রূপ, পজিটিভ রূপ, অবজেক্ট রূপ। তাহলে পজিটিভগুলো আমরা একটু দেখে নেই। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস।
এগুলো হচ্ছে পজেসিভ। সাধারণত এই পজেসিভের পরে নাউন বসে। সর্বশেষ নাম্বার 6, অফ। অফ এর আগে এবং পরে নাউন বসে। তবে যদি অফ ফ্রেজ ওয়ার্ডের ক্ষেত্রে বসে তবে সেক্ষেত্রে কিন্তু অফের আগে ভার্ব এবং পরে নাউন বসে। তাহলে সাধারণ অর্থে অফ যদি প্রিপোজিশন অর্থে বসে তখন অফের আগেও নাউন বসে এবং পরেও নাউন বসে। তাহলে আমরা পেলাম যে একটা নাউন আমরা তিনভাবে আইডেন্টিফাই করতে পারি: অর্থে, আকৃতিতে এবং অবস্থানে। তাহলে এই তিনটির মাধ্যমে আমরা নাউন চিনতে পারি। এরপরে আসি আমাদের দ্বিতীয় ধরনের পার্টস অফ স্পিচ। এল যুক্ত যত শব্দ আছে বেশিরভাগই অ্যাডজেক্টিভ। যেমন যদি আমরা একটা শব্দ লিখি, যেমন রিমুভাল, শেষে আছে এল, তাহলে বুঝতে হবে শব্দটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে বিএলই, যেমন যদি আমরা লিখি অ্যাবল, এবিএলই, অ্যাবল, বুঝতে হবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে ও ইউজ যুক্ত যত শব্দ আছে, যেমন ফেমাস, নটোরিয়াস, গ্লোরিয়াস, এগুলো সব অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আইবিই, যেমন অ্যাক্টিভ, যদি আমরা লিখি অ্যাক্টিভ তাহলে বুঝতে হবে শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ শব্দটা শেষে আছে আইভিই। ঠিক একইভাবে আইসি, আইডি, ইডি, এএনটি, ইএনটি, ইএন, এফইউএল, এলইএসএস, আইএনজি, আইএসএস, ওয়াই, এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে বুঝতে হবে এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সর্বশেষ যে ওয়ে সেটা হচ্ছে অবস্থান। আমরা অবস্থান দেখে বলতে পারবো যে এই শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এজন্য আমাদের জানতে হবে আগে যে একটা অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসতে পারে। নাম্বার 1, সাধারণত একটা অ্যাডজেক্টিভ বসে ভার্বের পরে। দ্বিতীয়ত একটা অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে। তৃতীয়ত একটা অ্যাডজেক্টিভ বসে অ্যাডভার্বের পরে। আর বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত বি ভার্ব যে আছে, বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যাক। যেমন যদি আমরা লিখি রনি ইজ আ বয়, এখানে বয় এই যে শব্দটা এটা হচ্ছে নাউন, কিন্তু যদি আমরা এই সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, যেমন রনি ইজ এ গুড বয়, এখানে বুঝতে হবে বয় শব্দটা যেহেতু একটা নাউন তাহলে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, এজন্য এখানে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের আরও একটা ফর্মুলা আছে যেটা একটু আগে বলা হয়েছে যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে ওই শব্দটা হয় নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এবং আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে, যদি আমরা লিখি রহিম ইজ আ ভেরি গুড বয়, ভেরি গুড বয়, তবে দেখা গেল যে আর্টিকেলের পরে শব্দ তিনটা, ভেরি, গুড, বয়, এক্ষেত্রে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে নাউন। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হচ্ছে নাউন। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, ভার্বের পরে। ভার্ব এখানে আছে ইজ, আর গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে এখানে বয় হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের পরে এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। বেসিক এলিমেন্টস ফর ইংলিশের জন্য তৃতীয় যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ। আমাদের ইংরেজির গ্রামার যদি জানতে হয় সর্বপ্রথম তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে কয়েকভাবে ক্লাসিফিকেশন করা যায়, কিন্তু আমরা ওদিকে না গিয়ে সবচেয়ে যে সহজভাবে যাব সেটা হচ্ছে দুই ধরনের ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া, অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া। যদিও এর নাম সাহায্যকারী ক্রিয়া, কিন্তু প্রিন্সিপাল ভার্বের চাইতে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার বেশি এবং কাজও বেশি। তাহলে ভার্বকে আমরা মোটামুটি তিনভাবে চিনব: অর্থ, আকৃতি, অবস্থানে। অর্থ, আকৃতি, অবস্থান। আমরা সাধারণত যদি কি করে
দ্বারা প্রশ্ন করি তাহলে ভার্ব পাবো। দ্বিতীয় হচ্ছে আকৃতি, যেহেতু ভার্বের রূপ অনেকগুলা তাই আকৃতি খুব কম, তারপর কিছু কিছু আকৃতি যেগুলো থাকলে বুঝতে হবে যে ওই শব্দটা হচ্ছে ভার্ব। যেমন যদি কোনো শব্দের শেষে SE, ISE, IZE, FY, EN এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে ওই শব্দটা হচ্ছে ভার্ব। ভার্বের অবস্থান, ভার্ব সাধারণত বসে সাবজেক্টের পরে, আর দ্বিতীয়ত সাধারণত অবজেক্ট বা কমপ্লিমেন্টের আগে। তবে আমরা আজকে বেশিরভাগ অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে জানবো। অক্সিলিয়ারি ভার্ব সাধারণত আছে বইতে 24 থেকে 26টি। এই 24 থেকে 26টি অক্সিলিয়ারি ভার্ব, এই ভার্বগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত বি ভার্ব, দ্বিতীয়ত হ্যাভ ভার্ব, আর তৃতীয়ত মোডাল অক্সিলিয়ারি ভার্ব। বি ভার্বের মধ্যে ভার্ব আছে 7টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিং। এই 7টা ভার্বের নাম বি ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে ভার্ব আছে 3টা। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। বাদ বাকি যে 16টা আছে এর নাম মডেল অক্সিলিয়ারি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এভাবে আরও আছে ডু, ডিড, ডাজ, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড। তো এই 3 ধরনের ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রত্যেকটা ভার্বের আবার আলাদা আলাদা ব্যবহার আছে। বি ভার্ব, বইয়ের ভিতর বি ভার্বের ব্যবহার আছে 3 জায়গায়: মূল ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস টেন্সে, প্যাসিভ ভয়েসে। যদি আমরা লিখি হি ইজ আ ডক্টর, এই সেন্টেন্সে ইজ হচ্ছে মূল ভার্ব। যদি আমরা লিখি হি ইজ রাইটিং, এখানে বি ভার্বটা যেটা আছে কন্টিনিউয়াসের অবস্থায়, অর্থাৎ এখানে বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি। এবং তৃতীয় যে বি ভার্বের ব্যবহার আছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। যদি আমরা লিখি আ প্যারাগ্রাফ ইজ রিটেন বাই মি, তাহলে দেখা যায় যে বি ভার্বের ব্যবহার আছে 3 জায়গায়: মূল ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস টেন্সে এবং প্যাসিভ ভয়েসে। অর্থাৎ মূল ভার্ব হিসেবে যখন দেখবো সেন্টেন্সে ইজ একাই ভার্ব এবং এই মূল ভার্ব হিসেবে বসে তখন বুঝতে হবে মূল ভার্ব। যখন দেখবো বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি তখন বুঝতে হবে কন্টিনিউয়াস। আর যখন দেখবো বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল তখন বুঝতে হবে এটা হচ্ছে প্যাসিভ। বেসিক এলিমেন্টের জন্য পরের যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা 3 ভাবে চিনতে পারি: অর্থে, আকৃতিতে এবং অবস্থানে। তাহলে অর্থে আমরা যদি কখন, কোথায়, কিভাবে, বাংলা যদি আমরা প্রশ্ন করি কখন, কোথায় অথবা কিভাবে, এই 3টা দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যাবে সবই অ্যাডভার্ব। দ্বিতীয়ত আকৃতি, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়। নাউনের শেষে যদি আমরা এলয় যোগ করি তাহলে ওই শব্দটা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা এলয় যোগ করি তাহলে ওই শব্দটা হয় অ্যাডভার্ব। এলয় ছাড়া আরও আছে ওয়ার্ডস এবং আর একটা আছে ওয়াইস। এই 3টা যোগে সাধারণত অ্যাডভার্ব হয়। তৃতীয় নম্বর অবস্থান। অ্যাডভার্ব সাধারণত বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, যেমন সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, ভার্বের আগে, ভার্বের পরে, অথবা অবজেক্টের আগে অথবা অবজেক্টের পরে। তাহলে দেখা যায় যে অ্যাডভার্ব আমার যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে বেসিক এলিমেন্টস ফর ইংলিশ এর জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, মূল 4 ধরনের পার্টস অফ স্পিচ: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টা বেশি প্রয়োজন। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট, নাম্বার, পারসন এবং টেন্স, এই 4টা জিনিসের প্রতি
খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স। আমরা যদি পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ভালো করে শিখতে পারি এবং জানতে পারি, তাহলে আমাদের যে কোনো ধরনের গ্রামার নিয়ম ছাড়া সহজে পারা সম্ভব। যে কোনো ধরনের ফিল ইন দ্য গ্যাপস এটাও পারা সম্ভব। যেমন যদি আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা হচ্ছে হুডরে সোনি গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড ইনস্ট্যান্টলি শি শোড ইট টু হার ফাদার। এই সেন্টেন্সে 8 ধরনের পার্টস অফ স্পিচ সবই আছে। যদি আমরা এই সেন্টেন্সটার ভিতর থেকে 8 ধরনের পার্টস অফ স্পিচ সব খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের ইংরেজি সার্থক। এই সেন্টেন্সটার ভিতরে যদি আমরা খুঁজে বের করতে পারি যে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি এক্সক্লামেটরি, অথবা এই সেন্টেন্সটা এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, অথবা এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, অথবা এই সেন্টেন্সটা এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অথবা এই সেন্টেন্সটা এটা কি পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। যখন এই সবগুলো আমরা এক সেন্টেন্সের ভিতরে খুঁজে বের করতে পারবো, তখন আমাদের মোটামুটি ইংরেজি জানা হবে। যাই হোক, এই সেন্টেন্সে 8 ধরনের পার্টস অফ স্পিচ সবই আমি দেখাই। যেমন হুডরে, এটা তারা মনের আকস্মিক ভাব প্রকাশ পাইছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারজেকশন। সনি, এটা তার একটা নাম প্রকাশ পাইছে, যে কোনো একজন ব্যক্তির নাম, এই জন্য এটা হচ্ছে নাউন। গট, পাওয়া, এটা দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝাইছে, এই জন্য এটা হবে ভার্ব। এরপর আছে ফার্স্ট, এটা অবস্থা প্রকাশ করছে নাউনের, এটা কি রকমের, প্রথম, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রাইস, এটা হচ্ছে নাউন, নাউন আমরা আগে পেয়েছি। অ্যান্ড, এই দুইটা ক্লোজকে সংযুক্ত করছে, সোনি গট দ্য ফার্স্ট প্রাইজ, এখানে সেন্টেন্সটা শেষ করা যেত, কিন্তু এখানে ফুল স্টপ না দিয়ে আমরা অ্যান্ড দ্বারা সেন্টেন্স দুটাকে যুক্ত করছি, এই জন্য এটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে যুক্ত করা বা ক্লোজকে যুক্ত করা। ইনস্ট্যান্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কাজের ধরনটা বুঝাইছে যে সে কিভাবে কাজটা করছে, এবং এটা শেষে এলওয়াই আছে এই কারণে। শি, নাউন, সোনি এর পরিবর্তে বসছে শি, এই জন্য এটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে এটা হচ্ছে প্রোনাউন। শোড, এটা হচ্ছে ভার্ব। ইট, এটা হচ্ছে প্রোনাউন। টু, টু হচ্ছে একটা প্রিপোজিশন, এর কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করা, দুইটা ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করা, এই জন্য এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এইখানে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমরা দেখলাম যে 8 ধরনের পার্টস অফ স্পিচ প্রায় সবই আছে। যেমন সোনি নাউন, গট ভার্ব, ফার্স্ট অ্যাডজেক্টিভ, প্রাইজ নাউন, অ্যান্ড কনজাংশন, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব, শি প্রোনাউন, টু প্রিপোজিশন, আর হুররে এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে 1 2 3 4 5 6 7 8 এই সেন্টেন্সে 8 ধরনের পার্টস অফ স্পিচ সবই আছে। তাহলে আমরা যদি জানি কোন ধরনের পার্টস অফ স্পিচের ব্যবহার কোথায় কোথায় বসে, তাহলে আমাদের মোটামুটি বেসিক এলিমেন্টস ইংরেজির জন্য যেগুলো, এগুলো আমাদের জানা হবে। যাই হোক, সর্বশেষ কথা, বেসিক এলিমেন্টস ফর ইংলিশ এই ক্লাসটায় আমরা মোটামুটি পার্টস অফ স্পিচ সম্বন্ধে সংক্ষেপে আজকে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসগুলোয় হবে ইনশাআল্লাহ।